So we are live now. Okay, fine. So I should copy the link from your profile, right? Yep. Okay. Um, Yeah, we are live now. yes, I have got Yeah. the link. Okay. I'm sharing this link. Mm-hmm. I'm also sharing. Guys, you can share also this link from your profile, because if the participants are more, then it would be more effective. Okay, posted in one page. Career care. Okay, almost done. Link sharing. I have Yep. shared We can from start now. 3 different pages. Mm. Okay. Hello guys, how are you all? Alhamdulillah, fine. How are you, sir? I'm fine too. আমাদের সেশনটা কিন্তু একেবারে মানে আহ, ধরো ওয়ান ডিরেকশনাল হবে না। আই ওয়ান্ট মাল্টি ডিরেকশনাল, তখন হয়তো বেশি ইফেক্টিভ হয়, এঙ্গেজমেন্ট ভালো থাকে এবং অ্যাক্টিভ সেশন হয়। অনলাইন প্ল্যাটফর্মের এটা একটা নেগেটিভ সাইড, যে মোস্ট অফ দ্য কেসেস হয়তো লেকচারার বা টিচার কথা বলে যায়, পার্টিসিপেন্ট আর স্টুডেন্টরা খুব একটা পার্টিসিপেট করে না, তখন সেটার উম, আমি এমনও দেখেছি যে অনলাইনে এসে হয়তো সে শুধুমাত্র জয়েন করে হয়তো শুয়ে আছে, হয়তো মিউট করে অন্য কিছু করছে। সেই কারণে আমরা চেষ্টা করবো, যদি কোনো কোয়েশ্চেন থাকে এনি টাইম তোমরা ডিরেক্টলি আস্ক করতে পারো, নাম্বার ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ টু আস্ক ইন দ্য চ্যাট বক্স। দেয়ার আর টু ওয়েজ। বিকজ আর ফেসবুকে কমেন্টসে যদি কেউ কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে একটু টাফ হবে, বিকজ আমরা যখন এখানে লেকচার দিব তখন হয়তো মানে ফেসবুকে কমেন্ট শেয়ার করাটা আমি জানি না, স্যার কি পারবেন, আশিক স্যার? হ্যাঁ, হ্যাঁ, আমি আচ্ছা, কোয়েশ্চেন গুলো ফাইন দেখে ফাইন। যদি কোনো কোয়েশ্চেন আসে ওকে, আমি ফাইন পাস করে ফাইন। দেব। সো আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাব। আর আমার সেশনটা খুব বেশি লম্বা হবে না, অল্প কিছু স্লাইড। সো
fine. So আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা কিন্তু দুইটা সেশন, হ্যাঁ। ফার্স্ট এরটাই হচ্ছে আমি অল্প কিছু সময় নিব, যেটা ইউকে অ্যাডমিশন নিয়ে কথা বলবো, দেন সার্চ আইএলটিএস নিয়ে স্টার্ট করবেন। ইউকে অ্যাডমিশন যদি বলি, ইউকে তে যারা পড়াশোনা করতে আসে, আচ্ছা বাই দ্য ওয়ে আমার আমার পরিচয়টা মনে হয় একটু দেওয়া দরকার। আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম রানা। আমি লাস্ট নভেম্বর ইউকে তে এসেছি, পড়াশোনা করছি অক্সফোর্ডে, পোস্ট গ্রাজুয়েট রিসার্চ। আর পাশাপাশি চেষ্টা করছি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কোনো কিছু করার অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সো যদি কোয়েশ্চেন করা হয় যে ইউকে অ্যাডমিশন বা ইউকে তে কি কি পড়ানো হয়, আসলে এখানে আমাদের দেশ থেকে যারা আসে তারা ম্যাক্সিমামই পিএইচডি করতে, পোস্ট গ্রাজুয়েট করতে আসে, আন্ডার গ্রেড করতেও আসে, মানে ব্যাচেলার করতে আসে। তবে ব্যাচেলার করতে আসার স্টুডেন্টের সংখ্যাটা কম্পারেটিভলি ভেরি লো, এবং অনেকেই শর্ট কোর্স করতেও আসেন, কেউ ট্রেনিংস করতে আসেন। যাই হোক, সো যদি কোয়েশ্চেন করা হয় হোয়াই ইউকে, মানে ওয়ার্ল্ডের তো অনেক কান্ট্রিজ আছে, হোয়াই ইউকে, এটা একটা কমন কোয়েশ্চেন হয়। তো আমরা যদি সেটার অ্যান্সার দেখি তাহলে দেখবো যে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ এর মধ্যে 4-5টা কান্ট্রি তো, তাই না? ইউকে, ইউএসএ, দেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা। এই 4-5টা কান্ট্রি কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসেবেই আমরা জানি। বাকি যেসব কান্ট্রি আছে সেগুলাতে মাল্টি ল্যাঙ্গুয়েজ চলে। ফর এক্সাম্পল, এখন আমাদের দেশ থেকে প্রচুর স্টুডেন্টরা চায়নায় যাচ্ছে, জাপানে যাচ্ছে, কোরিয়া, সাউথ কোরিয়াতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, জার্মানি এন্ড আদার কান্ট্রিজ, নেদারল্যান্ড, ফিনল্যান্ড। সো এখানে আমি যদি কম্পেয়ার করি, আমি কেন ওইসব কান্ট্রিতে না যেয়ে, বা একজন স্টুডেন্ট কেন ওই ধরনের কান্ট্রি গুলোকে চুজ না করে সে কেন ইউকে কে, ইউনাইটেড কিংডম কে চুজ করবে, তো অলরেডি আমি বলেছি যে ইংলিশ স্পিকিং কান্ট্রি হওয়ার কারণে, যেহেতু আমরা বাংলাদেশে গ্রোথ বা রাইজ আমাদের হয়েছে, সে কারণে আমরা কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি ছোটবেলা থেকেই পড়তে থাকি। নাম্বার ওয়ান বেঙ্গলি মাদার টাং, এবং অ্যানাদার ওয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশটা পড়ি। তারপরেও স্যার ভালো জানেন, এবং আমিও আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করার পরেও কিন্তু ইংলিশ নিয়ে অনেক অনেক বেশি ভীতি থাকে, অনেক ভয় থাকে। আইএলটিএস ফেস করতে যে লো স্কোর আসে, কিংবা আহ, মানে একটা ভয় থাকে যে আমি তো ইংলিশ এত ভালো না। এখন সেখান থেকে যদি কোন, ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু 2-3 বছর কাজ করেছি যে আমি আসলে কোন কান্ট্রিতে শিফট করব, মানে বিফোর কামিং হিয়ার আই ওয়াজ রিসার্চিং। So from my experience and my search, I have found it out যে if I go in any countries where English is not the main language, তখন আমার কি প্রবলেমটা হবে, আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এখন আমি জন্মের পর থেকে বাংলা এবং ইংলিশ পড়ে পড়ে এসেও যেখানে আমার ঝামেলা আছে, সেখানে নতুন করে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে সেখানে এক্সপার্ট হওয়া, বিকজ আমি যখন ওই কান্ট্রিতে থাকবো, ফর এক্সাম্পল আমি জানি না এখানকার পার্টিসিপেন্টদের কন্ডিশন, তারপরও যদি কেউ ইউনিভার্সিটিতে পড়ে থাকে, মানে এখানকার ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি থেকে থাকে, তাহলে তারা খুব ইজিলি বুঝতে পারবে যে আমাদের দেশের কারিকুলাম অনুযায়ী কিন্তু আমাদের ইংলিশ মিডিয়াম পড়াশোনা হওয়ার কথা। সেটা বুয়েট, মেডিকেল কলেজগুলো, ঢাকা ইউনিভার্সিটি, কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, এবং লেখা থাকে MOI। MOI মিনস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এবং তারা বলে যে আওয়ার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ। তো সেখানে কি হয়, আমরা দেখি যে কোয়েশ্চেন ইংলিশে হয়, আমাকে ইংলিশে লিখতে হয়, বাট লেকচারটা কিন্তু 100% ইংলিশ না, কি থাকে, বেঙ্গলি ইংলিশ মিক্স থাকে। ইভেন আমি আমি এখন কথা বলতে, সেখানেও কিন্তু মিক্স হচ্ছে, বাংলা এন্ড ইংলিশ মিক্স হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি এখন জার্মান হতাম, এবং আপনারা সবাই যদি জার্মান কোনো একটা ইউনিভার্সিটিতে, জার্মানি কোনো একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হতেন, তখন মোস্ট অফ দ্য কেসেস এরকম মিক্স আপ হয়ে যাওয়ার প্রবাবিলিটি ইজ ভেরি হাই, যে জার্মান ল্যাঙ্গুয়েজ এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিক্স আপ হয়তো, মানে নট নেসেসারিলি যে 100% হবেই, বাট মোস্ট অফ দ্য কেসেস ইট হ্যাপেন্স। অন দ্য আদার হ্যান্ড, আমি ক্লাসরুমের বাইরে চিন্তা করি, আমি পড়াশোনা করে কি করবো, আইদার রিসার্চ করবো, আইদার জব করবো, অথবা বিজনেস করবো, মানে আমি যদি ওই কান্ট্রিতে সেটেল হতে চাই। So if I want to settle in that particular country, then I have to mix up with the community people. Community people মানে কি, যারা কমিউনিটিতে থাকে, সেখানে শপিং, মার্কেট, অফিস, রোড,
সেখানে অনেক রকম মানুষের সাথে আমাকে মিশতে হতে পারে, কমিউনিকেট করতে হতে পারে। সো ইফ দ্যাট ইজ নট ইংলিশ স্পিকিং কান্ট্রি, দেন আমাকে কিন্তু ঝামেলায় পড়তে হবে ওই ল্যাঙ্গুয়েজ যদি আমি প্রপারলি স্কিল না হই। তো আপনি দেখবেন যে বাংলাদেশে যদি আমি বলি যে আমাদের বাংলা মাদার টাং, তারপরেও দেখবেন প্রপারলি বাংলায় কমিউনিকেট করাটাও কিন্তু একেবারে সহজ না। অনেক মানুষজন আছেন আমাদের বাংলাদেশে যারা হয়তো লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করেন, শুদ্ধ বাংলা তারা বলেনও না, অনেক সময় বুঝতেও পারেন না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজের স্কিল হওয়া কিন্তু চারটিখানি ইস্যু না। মানে আই থিঙ্ক ইন মাই অপিনিয়ন ইটস এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। সো আপনি সেই হিসেবে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোকে চুজ করতে পারেন, এবং তার মধ্যে ইউকে কে কেন। এবার আসি আমি, মানে আমি তো 4-5টা কান্ট্রির কথা বললাম ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে। এইবার আমি ক্যাটাগরাইজ করি, হোয়াই নট ইউএসএ, হোয়াই নট অস্ট্রেলিয়া, হোয়াই নট নিউজিল্যান্ড, হোয়াই ইউকে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন, কম্পেয়ার করেন ইউনিভার্সিটি টিউশন ফি গুলোর মধ্যে, কম্পারেটিভলি লো টিউশন ফিজ হচ্ছে ইউকেতে। এবং সিভিলাইজেশনের কথা বললে, মানে ওয়ার্ল্ড কে অনেক একটা লম্বা সময় ধরে আমরা যেটা বলি এটা নেগেটিভলি বলতে পারেন আপনি, ব্রিটিশরা শাসন করেছে, তাই না? বাংলাদেশেও আমরা 200 বছর, 200 ইয়ার্স, 1757 থেকে আমরা অলমোস্ট 1947 পর্যন্ত ব্রিটিশদের আন্ডারে ছিলাম, অলমোস্ট 190 ইয়ার্স। সো আপনি দেখেন যে এদের সিভিলাইজেশনের যে স্প্রেডিং বা সিভিলাইজেশনের যে ডেপথ, সেটা কিন্তু অনেক অনেক পিছনের। এখনো বাংলাদেশে আপনি অনেক ব্রিজ পাবেন, অনেক রেল লাইন পাবেন, যেগুলো হচ্ছে ব্রিটিশ আমলে বিল্ড আপ হয়েছিল। ইভেন আমি যে স্কুলে পড়েছি ছোটবেলায়, আমার সেই নেত্রকোনা একটা স্কুলের নামটা আমি বলছি, জয় হরিশ প্রায় গভর্নমেন্ট হাই স্কুল। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1832। বাংলাদেশে অনেক মিশনারি স্কুল আছে, নটরডেম কলেজ বা অনেকগুলো মিশনারিজ কলেজ পাবেন, যেগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলেই কিন্তু এস্টাবলিশড হয়েছে। তার মানে হলো এদের সিভিলাইজেশনের ডেপথ অনেক বেশি, এবং সেখানে আপনি যদি আসেন, আপনি আপনি আই থিঙ্ক যে স্টুডেন্ট অনেক কিছু শিখতে পারে এবং অনেক প্রাউড ফিল করে। এবং কম্পারেটিভলি যেহেতু এটা সিভিলাইজেশন অনেক আগে স্টার্ট হয়েছে, সেই কারণে এখানে আপনি রেসিজমটা কম পাবেন, যেটা বিদেশে কিন্তু একটা প্রবলেম হয়। রেসিজম কিন্তু বেশ ভালো মতোই আছে, মানে হোয়াইট ব্ল্যাক এর বাইরে অনেক রকম রেসিজম আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, মানে রিলিজিয়ান রেসিজম, কালার রেসিজম, দেয়ার আর সো মেনি টাইপস অফ রেসিজম। তো সেই রেসিজমটা এখানে অলমোস্ট মানে জিরো, অলমোস্ট জিরো, অনেকটাই কম। যদিও আমি একবার রেসিজমের শিকার হয়েছি, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার। বোরিং লাগছে কি? No, sir. ওকে, ফাইন, Absolutely not, sir. Please carry No, on. sir, not at all. Please continue. এক্সেলেন্ট। আমার রেসিজমটা ছিল খুব ইন্টারেস্টিং। আই ওয়াজ ওয়াকিং ফ্রম মাই ইউনিভার্সিটি টু মাই হোম। তো আমি সেদিন আমি ফার্স্ট, আচ্ছা, আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুইজন একসাথে হাঁটছিলাম, বাট আমার সাইকেল ছিল, আমার ফ্রেন্ড হচ্ছে শুধুই হাঁটছিল। তো আমরা যখন দুইজন হাঁটছিলাম, ফুটপাথ ধরে হাঁটছিলাম। এখানকার ফুটপাথ গুলো কিন্তু বেশ চওড়া এবং সুন্দর, এবং সাইকেলের জন্য আলাদা লেন আছে। তো যেহেতু আমার ফ্রেন্ডের সাইকেল নাই, আমি আমি সাইকেল ক্যারি করছি, সো আই ওয়াজ ওয়াকিং উইথ হিম। এর মাঝখানে এখানে একটা মুভমেন্ট আছে যেটাকে বলে, এটা খুবই রেয়ার, মানে খুবই রেয়ার, আমি জাস্ট শেয়ার করছি যেহেতু আমি ফেস করেছি সেই জন্য শেয়ার করছি। যে যখন আমি আমি হাঁটছি, আমার পিছন থেকে একজন ব্রিটিশ গার্ল সে এসে স্ক্রিমিং করছে, স্ক্রিমিং মানে, এবং আমি আই ওয়াজ এস্টোনাইজড যে এরকম তো আমি কখনো দেখি না। আমি কি এম আই রং, এম আই ডুইং এনিথিং রং? আমার কাছে এরকম একটা কোয়েশ্চেন মনে হয়েছিল, বাট দেখলাম যে না, আমি কোনো কিছু ভুল করিনি। মানে ওদের কারণটা হচ্ছে যে তোমরা আমাদের দেশে কেন এসেছো, তোমরা তোমাদের দেশে ব্যাগ যাও, এরকম একটা এক্সপ্রেশন ছিল ওর মাঝখানে। এনিওয়ে, তো এটা এখানে কম্পারেটিভলি ভেরি লো, বাট ইফ ইউ গো টু অস্ট্রেলিয়া ইট ইজ ভেরি হাই, নিউজিল্যান্ড এনাফ হাই। ইভেন আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম যখন নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিল, সেখানে একটা অ্যাটাকও হয়েছিল, একটা বেশ ভালো রকমের অ্যাটাক হয়েছিল মসজিদে। কারণ ওরা হচ্ছে পছন্দ করে না যে তোমরা আমাদের দেশে অন্যরা কেন আসবে, বাইরে থেকে যেন না আসে। এটা এক ধরনের রেসিজম, কালচারাল রেসিজম অথবা ন্যাশনাল রেসিজম, হোয়াটএভার। তা আমি যেটা বলছিলাম যে সেই রেসিজমটা এখানে কম্পারেটিভলি অনেক কম, এবং ভিসা প্রসেসিংটা অনেক ইজি। যেমন কানাডা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি, স্পেশালি কানাডার ক্ষেত্রে যেটা দেখা যায়, যে সেখানে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ইনকাম সোর্স নিয়ে, গার্ডিয়ানের ইনকাম সোর্স নিয়ে অনেক পেপারস লাগে, ট্যাক্স পেপারস, টাকাটা কোত্থেকে আসলো, সোর্স নিয়ে অনেক বেশি বেশি কোয়েশ্চেন করে, অনেক বেশি পেপারস সাবমিট করতে হয়। কিন্তু ইউকেতে আবার এই ঝামেলাটা নাই। যদি কোনো স্টুডেন্ট এখানে অন্য অন্য যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি ফুলফিল করতে পারে,
দেন সে ইজিলি ভিসার জন্য অ্যাপ্লাই করে, এবং ওখানে টাকাটা শুধু তার অ্যাকাউন্টে অথবা তার বাবা মার অ্যাকাউন্টে থাকলেই হলো। এই টাকা কোত্থেকে আসলে, জমি বিক্রি করে এনেছে নাকি লোন করে এনেছে নাকি অন্য কোনো সোর্স থেকে এনেছে, এটা নিয়ে তেমন একটা কোয়েশ্চেন করে না, মানে ইউজুয়ালি করে না। হয়তো জিজ্ঞেস করে যে তোমার বাবা কি করছেন বা কে তোমাকে টাকাটা দিচ্ছে, সে কি করে, কিছু মানে যেন লজিক্যাল হয়, এমন যেন না হয় যে না, ফর এক্সাম্পল আমার আসলে এতগুলো টাকা, কোন একটা স্টুডেন্ট এতগুলো টাকা শো করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু সে ইলজিক্যাল কোনো কিছু সে প্রেজেন্ট করতে পারবে না, লজিক্যাল হওয়া লাগবে। বাট শুধু লজিকটা এস্টাবলিশ করতে পারলে এখানে হয়। বাট কানাডার ক্ষেত্রে যেটা হয় যে সেখানে শুধুমাত্র লজিক এস্টাবলিশ না, তার সাথে অনেক সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয়। এক্স্যাক্টলি, যে হুট করে একটা মানুষ ক্রোড় টাকার মালিক হয়ে গেল, সেটা ওরা ট্রাস্ট করে না। ওখানে এই টাকাটা কতদিন ধরে সে আর্ন করেছে, এবং সে আর্নিং এর সোর্স কি ছিল, জব জব থাকলে কি ধরনের জব, সেখানে তার স্যালারি কত ছিল, কয়েক বছরের স্যালারি স্টেটমেন্ট দিতে হয়, কিংবা সে কত টাকা ট্যাক্স পে করে। ফর এক্সাম্পল, আমি যদি এখন $1,000,000 মালিক হই, তার মানে ডেফিনেটলি আমি 1 বছরে $1,000,000 মালিক হতে পারবো না। ইট নিডস টাইম, 1 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স। এই যে সময়টার মধ্যে আমি 3 বছর আগে কত টাকা ট্যাক্স পে করেছি, তার মানে আমার কত টাকা ছিল 3 ইয়ার্স আগে, 2 ইয়ার্স আগে কত ছিল, 1 ইয়ার আগে কত ছিল, কারেন্টলি কত আছে, সেটা আমাকে, আমি যে 3 ইয়ার্স আগে ট্যাক্স পে করেছি সেই ট্যাক্স পে ডকুমেন্টটা আমাকে সাবমিট করতে হবে, অথবা আমাকে ব্যাংক ট্রানজাকশনের ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো দেয়ার আর সো মেনি ডিফিকাল্টিজ অর চ্যালেঞ্জেস, অনেক সময় সেটা করা যায় না। কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো নাই। এই 4-5টা কারণে আমরা আমরা ইজিলি এই যে প্রতি বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে সাজেস্ট করতে পারি। অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে খুবই সিম্পল। জাস্ট আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন যে ইউনিভার্সিটিতে পড়তে চান। কেউ যদি অক্সফোর্ড পড়তে চান, সে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে দেখবেন কি কি রিকোয়ারমেন্ট আছে। খুবই ইজি, খুবই ইজি। এবং ওখানে খুব ক্লিয়ারলি লেখা থাকে যে আইএলটিএস এর স্কোর এত লাগবে, জিপিএ এত লাগবে, ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে হলে আইএলটিএস লাগবে না, বা বাংলাদেশ থেকে হলে স্পেশাল কি কি রিকোয়ারমেন্ট আছে, সবগুলো কান্ট্রি ওয়াইজও অনেক সময় মেনশন করা থাকে। আমি কিছু ওয়েবসাইট আপনাদের দেখাবো, সেখানে আর একটু ক্লিয়ারলি ধারণা পাওয়া যাবে। আই এম টেকিং সো মেনি টাইম, আই থিংক। এনিওয়ে, সো যেটা বলছিলাম, খুবই সিম্পল। ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনস্ট্রাকশন। ওয়েবসাইটে যে অ্যাডমিশন রিলেটেড যে ইনস্ট্রাকশন থাকে, সেখানে কিন্তু আলাদা করে ট্যাব থাকে। আমি একটা ওয়েবসাইট দেখানোর চেষ্টা করব, ডেমো দেখানোর চেষ্টা করব। সেখানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখব যে অ্যাডমিশনের জন্য আন্ডার গ্রেডের আলাদা আলাদা অপশন আছে, পোস্ট গ্রেডের জন্য আলাদা অপশন আছে, মাস্টার্স, পিএইচডি সবগুলোর জন্য আলাদা আলাদা করে তাদের ট্যাব খুব ক্লিয়ারলি মেনশন করা থাকে, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও বলা থাকে। এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর। দেন স্কলারশিপ নিয়ে খুব কমন কোয়েশ্চেন আসে, যে আমি তো বুঝলাম সবসময় তো আসলে সবার পক্ষে নিজের টাকা দিয়ে পড়ার পসিবলও না, অথবা দরকারও নাই। অনেকেই যারা ট্যালেন্টফুল স্কলারশিপ পেতে চায়, কিংবা যারা নিজেদেরকে জিনিয়াস ভাবে, তারা তো চায় যে না, আমি টাকা দিয়ে পড়বো না, আমি ফুল ফান্ডিং পেয়ে স্কলারশিপ নিয়ে পড়তে চাই। সেক্ষেত্রে ফুল ফান্ডিংটা ইউকে তে ফর আন্ডার গ্রাজুয়েট ইট ইজ কোয়াইট ইম্পসিবল, মানে পার্সেন্টেজ ভেরি লো। এখানে দেখা যায় যে ফুল ফান্ডিং খুব একটা পাওয়া যায় না, তবে এক্সেপশনাল কেস থাকে। এক্সেপশনাল কেস কিরকম, আমি সেগুলো এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি মালালা ইউসুফজাইর নাম শুনেছেন? Yes, sir. হু ইজ শি? She is a Nobel Prize winner. ওকে, নোবেল লরেট ফ্রম পাকিস্তান। তো সে যখন অ্যাটাকড হয় পাকিস্তানে থাকাকালীন সময়ে, তখন তো ওয়ার্ল্ডে তাকে নিয়ে একটা চমকপ্রদ নিউজ এসছে, এবং শি ওয়াজ দ্য স্টার, শি বিকেম স্টার লাকিলি, and unfortunately she was shot. Okay, fine. তো দুইটা, এই যে একটা এক্সেপশনাল কেস, সে তখন পুরা ওয়ার্ল্ড এর একটা মিডিয়ার ফ্রন্ট লাইনে চলে আসে, যার কারণে তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তাকে কিন্তু অফার করে যে ইউ ক্যান কাম হিয়ার, ইউ ক্যান স্টাডি হিয়ার, এন্ড উই উইল অফার ইউ দ্য 100% স্কলারশিপ। এটা হলো এক্সেপশনাল কেস। আরেকটা এক্সেপশনাল কেস আমি বাংলাদেশ থেকে যদি বলি, সেটা হচ্ছে আমাদের দেশের যেসব ছেলে মেয়েরা ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এই ধরনের অলিম্পিয়াড গুলোতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়, এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু তারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যায়। ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল রোবোটিক্স অলিম্পিয়াড, এরকম অনেক ধরনের কম্পিটিশন আছে যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হয়, এবং সেখানে যদি সে কোনো ধরনের ভালো স্কোরিং করতে পারে, ফর এক্সাম্পল গোল্ড অ্যাওয়ার্ড, ব্রোঞ্জ, সিলভার, অথবা স্পেশাল মেনশন, এইটা সে যখন ওই আপনার যেটা বললাম যে ইউনিভার্সিটির পোর্টালে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইফ ইউ রাইট দেয়ার যে আমি আমার এই স্পেশাল অ্যাচিভমেন্টটা আছে, তখন
পড়াশোনাটা যদি ওই রিলেটেড হয়, ফর এক্সাম্পল আমি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে রোবোটিক্স চ্যাম্পিয়ন অথবা রোবোটিক্স এ গোল্ড অ্যাওয়ার্ড হোল্ডার, সো হোয়েন আই অ্যাপ্লাই ফর রোবোটিক্স ব্যাচেলর ইন রোবোটিক্স অথবা রোবোটিক ইঞ্জিনিয়ারিং বা মাস্টার্স বা পিএইচডি, তখন কিন্তু এই যে আমার অ্যাচিভমেন্টটা সেটা ইনডিরেক্টলি আমার অ্যাপ্লিকেশনটাকে ইনফ্লুয়েন্স করবে, and may I get the good amount of scholarship. It may be 100% or less than 100%. So এই এক্সেপশনাল কেসে বা এক্সেপশনাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি কারো অ্যাচিভমেন্টটা খুব বেশি হাই হয়, তখন আন্ডার গ্রেড লেভেলে ফুল ফান্ডিংটা আশা করা যায়। এবং সেটা শুধুমাত্র ইউকে তে না, সেটা আদার কান্ট্রিজে পসিবল। হার্ভার্ড, এমআইটি তে আমাদের দেশের অনেক ছেলে মেয়েরাই পড়ছে, and it is mostly for সুপিরিয়র অ্যাচিভমেন্টের জন্য। আর পার্শিয়াল ফান্ডিংটা অ্যাভেলেবল। পার্শিয়াল ফান্ডিংটা কিরকম আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, কোন একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি হচ্ছে, টিউশন ফি এখানকার টিউশন ফি ইউজুয়ালি যে রেঞ্জে হয় আমি সেটাই বলছি, আন্ডারগ্রেডের জন্য ইউজুয়ালি 10,000 থেকে 30,000, 35,000। মানে 35,000 হচ্ছে ইউনিভার্সিটি অক্সফোর্ড, ক্যামব্রিজ, কার্ডিফ, ম্যানচেস্টার এই ধরনের ইউনিভার্সিটির জন্য হচ্ছে একটু বেশি টিউশন ফি হয়। 30,000 ইয়ারলি, কিন্তু 30,000 মানে কি, 30,000 পাউন্ড। সো 30,000 পাউন্ড মানে এটাও আমি হিসাব করলে বলা যাবে 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু কারেন্টলি হচ্ছে 117। বেশি ঝামেলা হয়ে যাবে, এত ঝামেলা যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড করে 100 টাকা ধরে নেন আপাতত। সো 30,000 মিনস 30 লাখ টাকা ইয়ারলি। কিছু কিছু, এটা হচ্ছে সব না, ইউকে তে এরকম 20 ইউনিভার্সিটি আছে যেগুলোকে আমরা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি বলি। 1 থেকে 20 পর্যন্ত র্যাঙ্কিং এ যেগুলো আছে তাদেরকে রাসেল গ্রুপ ইউনিভার্সিটি বলা হয়। সেখানকার টিউশন ফি গুলো ভেরি হাই, যেটা বললাম 30 লাখ, 25 লাখ ইয়ারলি। আর বিলো দ্যাট যেসব ইউনিভার্সিটি আছে সেখানকার অ্যাভারেজ টিউশন ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 10 লাখ থেকে 20 লাখ পর্যন্ত ইয়ারলি। 10 লাখ থেকে 20 লাখ টাকা। পাউন্ডে হচ্ছে 10,000 টু 9,000 টু 20,000 অলমোস্ট। এটা হচ্ছে একটা ইয়ারের টিউশন ফি ফর আন্ডারগ্রেড অর মাস্টার্স অর পিএইচডি, অলমোস্ট সিমিলার। সেখানে যখন একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে তার প্রোফাইল থেকে জাজ করে তাকে ইয়ারলি একটা কনসেশন দেওয়া হয়, অনেকটা ডিসকাউন্ট টাইপের, যে তোমাকে 5,000 স্কলারশিপ দেওয়া হলো। মানে কি, যে ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্টের টিউশন ফি হচ্ছে 15,000, 5,000 স্কলারশিপ মিনস হচ্ছে সে 10,000 পে করবে, ফুল পে করতে হবে না। এটা হলো পার্শিয়াল ফান্ডিং। এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিতে চাই। স্যার এখন যেটা বললেন সেটা তো আন্ডার গ্রাজুয়েটেড, তাই না? Similar scenario is applicable for masters, PhD also. তো স্যার হোয়াট অ্যাবাউট মাস্টার্স, লাইক আমি যেটা শুনেছি আমার রিলেটিভস আছে ইউকেতে, তো তারা সবসময় যেটা বলেন যে এখানে ফুল ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেও আসলে লাইফস্টাইল লিড করাটা খুবই টাফ। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, আপনি কোশ্চেন শেষ করেন। স্যার এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, মানে কিভাবে নিজেকে এই টাইম থেকে প্রিপেয়ার করতে পারি? এক্সেলেন্ট, বাই দ্য ওয়ে আই এম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট রাইট নাও, এই জন্য কোয়েশ্চেনটা করা। এক্সেলেন্ট কোয়েশ্চেন। এটা যিনি বলেছেন সেটা হয় আমি তার সাথে পোলাইটলি ডিসএগ্রি করছি, পোলাইটলি। হ্যাঁ, আমি এক্সাম্পল দিচ্ছি কেন পোলাইটলি ডিসএগ্রি করছি। মাস্টার্স এর জন্য 2-3টা স্কলারশিপ খুবই ওয়ার্ল্ড নোন। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই পায়, অনেকেই কমনওয়েলথ স্কলারশিপ। অ্যাজ আই নো দ্য নাম্বার ইজ অ্যারাউন্ড 20 প্লাস। 20 প্লাস। এবং কমনওয়েলথ কান্ট্রিজ যেগুলো আছে ওয়ার্ল্ডের 40 প্লাস কান্ট্রিজ, প্রত্যেকটা কান্ট্রিজ থেকে অলমোস্ট ইয়ারলি 2,000 স্টুডেন্টকে দেওয়া হয় স্কলারশিপ। অ্যারাউন্ড, মানে আমার ফিগার গুলো কিন্তু 100%, মানে আমি যেহেতু কোনো কিছু ডেটা দেখে বা মুখস্থ করে বলছি না, সো আমার ডেটা গুলো হচ্ছে কাছাকাছি যাবে, মানে এই ডেটা গুলো যেসব নাম্বার নিয়ে যেসব ডেটা বলবো। কমনওয়েলথ স্কলারশিপের পরিমাণটা বেশ ভালো, এবং সেখানে কোনো টিউশন ফি আপনাকে দিতে হবে না। কেউ যদি কমনওয়েলথ স্কলারশিপ পায়, ফুল টিউশন ফি কমনওয়েলথ ফাউন্ডেশন থেকে তার জন্য দিয়ে দেওয়া হবে, নাম্বার 1। নাম্বার 2, তাকে মান্থলি অ্যারাউন্ড 1,000 প্লাস পাউন্ড তাকে দেওয়া হয়, 1,000 প্লাস। এবং ইয়ারলি সে এককালীন একটা টাকা পায়, এককালীন একটা টাকা 2,000-3,000 পাউন্ড পায়, যেটা দিয়ে সে যখন ফার্স্ট আসবে, তার ইয়ার টিকিট, তার আনুষঙ্গিক যেসব জিনিসপত্র দরকার। তো ইউজুয়ালি আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, ইউকে তে লাইফ লিড করার জন্য যারা যারা এখন এখানে আরো অনেকগুলো ইস্যু আছে। ইস্যুগুলা কিরকম,
যে এখানে অনেক রকম স্টুডেন্টরা আসে। ইউকেতে সবাই যে খুব ভালো একদম ট্যালেন্ট সবাই আসে তা না। এখানে মাল্টি টাইপের স্টুডেন্ট আছে, মাল্টি ক্যারেক্টারের, মাল্টি পার্সপেক্টিভের, ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন পড়তে আসে। সো ইট ডিপেন্ডস আসলে সে কি ধরনের লাইফ লিড করে। এখন একজন রিসার্চার, একজন রিসার্চার যে স্কলারশিপ বিলং করে বা স্কলারশিপ অ্যাকসেপ্ট করে, ও কিন্তু পড়াশোনাটা ওর ফোকাস। ওর ফোকাস না যে আমি রোডে ঘাটে যে শুধুমাত্র চিল করব, আমি অনেক বেশি পাবে যাব, আমি পার্টিতে যাব। ইট ইজ নট পসিবল। কারণ হি অর শি হ্যাজ টু স্টাডি, নাম্বার ওয়ান। এবং যে স্টাডি করে তাকে কিন্তু ওইসব অ্যাট্রাক্ট করে না, করলে খুব রেয়ার, হয়তো সে অকেশনালি একবার দুবার যেতে পারে, বাট এত টাইম নাই। হ্যাঁ, এখানকার পড়াশোনা যথেষ্ট যথেষ্ট টাফ এবং অনেক কোয়ালিটিফুল। সো আমার এত টাইম নাই যে আমি চাইলেই এখানে সেখানে আমি যাব না, আমাকে ডাকলেও আমি যাব না। আমাকে যদি ফ্রি অফার করা হয়, আই ডোন্ট হ্যাভ টাইম, আই হ্যাভ স্টাডিজ, আই হ্যাভ রিসার্চ, সো আমি পারবো না। সিমিলারলি একটা স্কলার, যারা স্কলারশিপ হোল্ড করে 100%, আমরা তাদেরকে স্কলার বলি, কমনওয়েলথ স্কলার, শেভনিং স্কলার। এই স্কলাররা তাদের রিসার্চ, তাদের যে পড়াশোনা, তাদের যে মেইন অ্যাটেনশন সেখানেই কিন্তু এঙ্গেজ থাকে। ওদের এত সময় নাই যে আমি এখানে এখানে ঘোরাঘুরি করবো, হোয়াট এভার। তারপরও সে যদি খুব ভালো মতো খরচ, মানে অনেক বেশি সে আহ কি বলে যে হাত খুলে খরচ করে, তাও এই ফান্ডিং দিয়ে খুব ভালো মতো লাইফ লিড করা যায়। মানে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। যেটা বললাম, £1000 প্লাস পার মান্থ তাকে দেওয়া হবে। টিউশন ফি তো আগেই সে পেয়ে গেল, এবং তার এয়ার ফেয়ার, তার যে বই খাতা কলম, সেটার জন্য আলাদা করে সে টাকা পাচ্ছে। সো ফুল ফান্ডিং এর জন্য দুইটা স্কলারশিপ খুবই পপুলার। নাম্বার ওয়ান, কমনওয়েলথ স্কলারশিপ। আপনি যদি গুগলে জাস্ট সার্চ করলে হবে কমনওয়েলথ স্কলারশিপ, ইউল গেট সো মেনি লিঙ্কস। এবং ব্রিটিশ কাউন্সিল থেকে এটাকে ডিল করা হয়, এবং বাংলাদেশ থেকে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এবং ইউজিসি। ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এই দুইটা অর্গানাইজেশন মিলেই ডিল করে। আর একটা হচ্ছে শিভেনিং স্কলারশিপ, আমাদের মুনজেরিন যে স্কলারশিপ নিয়ে এসছে এই বছর, খুবই সে তো অনেক পপুলার। এই শিভেনিং স্কলারশিপটাও আপনার ফুল টিউশন ফি কভার করে এবং মান্থলি একটা অ্যালাউন্স পায়, সেটা দিয়ে খুব সুন্দর মতো লাইফ লিড করা যায়। এবং শুধু লাইফ লিড করা যায় না, চাইলে ওখান থেকে 50% সেভ করা যায়। আমি অনেকে চিনি যারা হচ্ছে ওই স্কলারশিপের 50% খরচ করে, বাকি 50% সে বাংলাদেশে পাঠিয়ে দেয় ফ্যামিলির জন্য, কিংবা নিজের ব্যাংকে সেভিংসে রাখে। সো এই জন্য আমি পোলাইটলি ডিসএগ্রি করেছিলাম। ফুল ফান্ডিং নিয়ে কোয়েশ্চেনটা, আই থিঙ্ক যে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার? Yes, sir. Thank you so much. ওকে, ফাইন। এনি আদার কোয়েশ্চেন ফর ফান্ডিং রিলেটেড? No, sir. ওকে, এক্সেলেন্ট। সো ফুল ফান্ডিং নিয়ে আমি অলরেডি আচ্ছা ফাইন, দুইটা স্কলারশিপের নাম তো আমি বলেছি, নাম্বার ওয়ান কমনওয়েলথ, নাম্বার টু শেভেনিং স্কলারশিপ। এর বাইরেও অনেক অনেক স্কলারশিপ আছে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম হয়। যেমন কিছু স্কলারশিপ আছে অনলি ফর চাইনিজ স্টুডেন্ট, কিছু স্কলারশিপ আছে অনলি ফর মালয়েশিয়ান স্টুডেন্ট, কিছু স্কলারশিপ আছে অনলি ফর লেটস সে ইউরোপিয়ান স্টুডেন্ট। যেমন ইরাসমাস মুন্ডাস প্লাস নামে একটা স্কলারশিপ আছে, সেটা ইউরোপিয়ান স্টুডেন্টের জন্য অফার করা হয়। এরকম অনেক ধরনের এটা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন যাবেন, ওখানে স্কলারশিপের নামগুলো লেখা থাকে, আলাদা একটা ট্যাবে আছে স্কলারশিপ রিলেটেড। সেখানে কি কি ধরনের স্কলারশিপ আছে, কোন স্কলারশিপটা কার জন্য অ্যাপ্লিকেবল, এবং কতটুকু কভার করা হবে। এটা কি 100% টিউশন ফি কভার করবে, এটা কি টিউশন ফি এর বাইরে আমাকে এক্সট্রা অ্যালাউন্স দিবে, নাকি আমাকে একটা ডিসকাউন্ট দিবে, সেটা মেনশন করা থাকে ওই ওয়েবসাইটের মধ্যে। এবং এখানে কিন্তু কোনো কিছু হিডেন নাই, এভরিথিং ইজ ওপেন, ডিসক্লোজড, নাথিং ইজ হিডেন। এবং মোস্ট স্কলারশিপ হচ্ছে পিজির জন্য, মানে পোস্ট গ্রাজুয়েট স্টাডির জন্য, যেটা বললাম মাস্টার্স এবং পিএইচডির জন্য। আন্ডারগ্রেডের জন্য সংখ্যাটা খুবই কম। এখন এই স্কলারশিপের বেসিসটা কি, আমি কি কেন স্কলারশিপ আমাকে দিবে, বা আমি কি করলে স্কলারশিপ পাবো, সেটার যে কয়েকটা ক্রাইটেরিয়া উপর বেস করে জাজ করা হয়, সেগুলো আমি মেনশন করেছি। নাম্বার ওয়ান, একাডেমিক রেজাল্ট। ফর এক্সাম্পল, আন্ডারগ্রেডে যারা পড়তে চায় তাদের জন্য এসএসসি, এইচএসসি, জিপিএ, এবং যারা মাস্টার্স করতে যাবে তাদের জন্য হচ্ছে এসএসসি, এইচএসসি, এবং অথবা ও লেভেলস, এ লেভেলস, এন্ড দেন ব্যাচেলরের সিজিপি অথবা রেজাল্ট। সিমিলারলি ফর পিএইচডি, মাস্টার্স পর্যন্ত যে রেজাল্ট ক্রাইটেরিয়া আছে সেটাকে জাজ করা হয়। তবে এখানে পিএইচডি এবং মাস্টার্স এর জন্য যারা স্কলারশিপ চায়, রেজাল্টের বাইরে তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড দেখা হয়। তার কোনো, এটা হয়তো অনেক, আমি জানি না এখানকার পার্টিসিপেন্ট কেমন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসা,
যারা আন্ডারগ্রেডে পড়ছে কিংবা মাস্টার্স এর জন্য আসতে চান তারা হয়তো সহজে এগুলো বুঝতে পারবেন। মাস্টার্স এর স্কলারশিপের ক্ষেত্রে রেজাল্টের পাশাপাশি পাবলিকেশন দেখা হয়, আমার জার্নাল রিসার্চ আছে কিনা, আমার কোনো পাবলিকেশন আছে কিনা, আমার থিসিসটা কতটা স্ট্রং, কতটা স্ট্যান্ডার্ড, সেগুলোর উপরেও একটা মেজারমেন্ট থাকে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আইএলটিএস স্কোরটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। আইএলটিএস স্কোর যদি কারো এখানে 7 থাকে বা 7+ থাকে, সে ইজিলি মানে সে যে লেভেলেই হোক, সেটা আন্ডারগ্রেড হোক মাস্টার্স হোক, যে কোনো লেভেল থেকে সে অ্যাটলিস্ট 3 থেকে 5,000 মানে হচ্ছে অলমোস্ট 3.5 লাখ থেকে 3.5 লাখ থেকে 6 লাখ 7 লাখ পর্যন্ত পার ইয়ার বাংলাদেশি টাকায় সে স্কলারশিপ পাবে। এটা কিন্তু টাকাটা তাকে দেওয়া হবে না, তার টিউশন ফি থেকে এই টাকাটা মাইনাস করে নেওয়া হবে। যেটা আমি আগেই বলেছিলাম যে তার টোটাল টিউশন ফি যদি ইয়ারলি £15,000 হয়, তো সে যদি 5,000 স্কলারশিপ পায় তাহলে তখন তাকে পে করতে হবে 10,000, বাকি 5,000 পে করা লাগবে না। এটা আইএলটিএস স্কোরটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্স দিয়ে দেখা হয়। নাম্বার 3 এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা আমি একটু আগেই বলছিলাম। যদি খুব ভালো স্পোর্টসম্যান হয়, যেমন আপনারা জানেন ইংল্যান্ডে কিন্তু স্পোর্টসকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়, সেটা ফুটবল, ক্রিকেট, রাগবি, যে কোনো ধরনের, গলফ, বা যে স্পোর্টসে কেউ যদি খুব ভালো মানের কোয়ালিটি হোল্ড করে, এটা এখানে তার একটা অ্যাডভান্টেজ হিসেবে আহ, খুব বেশি জাজ করা হবে এবং কনসিডার করা হবে। নাম্বার 4 এসওপি। এসওপি মিনস স্টেটমেন্ট অফ পারপাস। এটা অনেক ইউনিভার্সিটি চায়, আবার কিছু কিছু ইউনিভার্সিটি চায়ও না। স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে কিন্তু একটা আলাদা সেশন হতে পারে, মানে এটা এই কয়েক মিনিটের মধ্যে না, এটা নিয়ে একটা ফুল ঘন্টার সেশন করা পসিবল, যেখানে স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে লেখা যায়। সেই স্টেটমেন্ট অফ পারপাসটা যদি খুব স্ট্যান্ডার্ড হয়, খুব লজিক্যাল হয়, প্রফেসরকে কনভিন্স করা যায়, তখন একটা ভালো মানের স্কলারশিপ পাওয়া যায়। এবং মাস্টার্স পিএইচডির জন্য তো খুবই ইম্পর্টেন্ট এসওপিটা। আচ্ছা, ফাইন। সো আচ্ছা, স্টেপস গুলো কি হবে আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব, স্পেশালি ফর, আমি যেহেতু ইউকে নিয়ে কথা বলছি, সেই প্রিপারেশনের স্টেপ গুলো হচ্ছে আমাকে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দিতে হবে, যদি আমার ডিটারমিনেশন থাকে যে না আমি পড়বই। সেটা ইট মে বি ফর কানাডা, অস্ট্রেলিয়া অলসো, অর নিউজিল্যান্ড। পাশাপাশি আইএলটিএস প্রিপারেশন আমি স্টার্ট করব, এট দ্য সেম টাইম আমাকে ইউনিভার্সিটি গুলো সার্চ করতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, এবং স্কোর কত লাগবে, টিউশন ফি কত, স্কলারশিপ কি কি আছে, সেগুলো কিন্তু আমি প্যারালালি সার্চ করব। মানে এখানে একটা কাজ করে আমি বসে থাকবো তা না, আই উইল ডু দ্য থিংস প্যারালালি। এবং এর পরের স্টেপটাই কিন্তু আসছে, আমি রিকোয়ারমেন্ট গুলো দেখবো এবং স্টেপ 4-এ যে আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করব। এরপরে কি হবে? অ্যাপ্লিকেশন যেভাবে কাজ করে, এখানে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে মোস্টলি, এবং সেই অনলাইন পোর্টালে যেভাবে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করি, সেরকম ছবি মানে ফটো আপলোড করা যাবে। ডকুমেন্টস গুলো, আমার সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস এর যে সার্টিফিকেট, সেই সবগুলো আমি এখন আপলোড করতে পারবো, আপলোড করার অপশন থাকে। আপলোড করার পরে এইটা ইউনিভার্সিটিটাকে জাজ করবে। ইউনিভার্সিটি জাজ করার পরে যদি তাকে অ্যাডমিশন দেওয়ার মতো কোনো কন্ডিশন মানে থাকে, ফর এক্সাম্পল যে না, স্টুডেন্টটাকে আমরা অ্যাডমিশন নিতে পারবো, তখন তারা একটা লেটার পাঠাবে যেটাকে বলা হয় কন্ডিশনাল অফার লেটার। হ্যাঁ, সেই কন্ডিশনাল অফার লেটারটাতে অনেক সময় কন্ডিশন থাকে। কন্ডিশন গুলো কিরকম থাকে আমি এক্সাম্পল দিচ্ছি। একটা কন্ডিশন থাকে যে আইএলটিএস এর স্কোর, কারণ অনেকেই আইএলটিএস স্কোর ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যায়। আপনি আইএলটিএস স্কোর ছাড়া অ্যাপ্লাই করবেন, দেন ওরা আপনাকে একটা এই যে কন্ডিশনাল লেটার দিবে। সেখানে যদি দেখে যে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের অনেক সময় আইএলটিএস লাগে না। মানে সব ইউনিভার্সিটিতে না, বেশ কিছু ইউনিভার্সিটিতে তাদের আইএলটিএস এর দরকার হয় না, কারণ বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি মোটামুটি এখন একটা রেপুটেশন হয়ে গেছে, ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটি তাকে চিনে। তো যখন সে লিখে যে আই হ্যাভ স্টাডিড ইন ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এন্ড দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ, অথবা যদি কেউ এ লেভেলস ও লেভেলস করে এবং সেই এ লেভেলস ও লেভেলস করার সময় তার ইংলিশের গ্রেড যদি ভালো থাকে, এ যদি থাকে, অথবা এর কাছাকাছি যদি থাকে, তখন আইএলটিএস স্কোর ছাড়াও অনেক ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন দিয়ে দেয়। মানে আমি কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছি যে সব ইউনিভার্সিটি না, কিছু কিছু ইউনিভার্সিটি এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে, এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটি আসলে কি ওরকম পপুলার, ওরকম রেপুটেশন আছে কিনা, কোয়ালিটি মেনটেন করে কিনা, তার উপর বেসিস করে তারা অনেক সময়
আইএলস ছাড়াও অ্যাডমিশন দেয়, তবে সেই সংখ্যাটা খুব কম। আচ্ছা, নাম্বার এটা গেল আপলোড ডকুমেন্টস এর কথা, ও কন্ডিশনাল অফার লেটারের কথা বললাম। কন্ডিশনাল অফার লেটারে তখন তারা যখন অফার লেটারটা যায়, এই স্টুডেন্টকে আমরা নিতে পারবো, তখন অফার লেটারে তারা মেনশন করে দেয় যে ইউ হ্যাভ টু ফেস ফর আইএলস, অথবা ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট থাকে। অনেক সময় ইউনিভার্সিটি আইএলস ছাড়াও, যেটা বললাম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের কারণে নেয়। কখনো কখনো তারা নিজেরা আলাদা করে টেস্ট নেয়, ইংলিশের উপর টেস্ট নেয়, লিসনিং, রিডিং, রাইটিং, সেই সব কয়টাই মডিউল থাকে। এবং কখনো অ্যাডভান্স টিউশন ফি পে করতে হয়। ফর এক্সাম্পল, টিউশন ফি হচ্ছে কারো 15,000, তখন ইউনিভার্সিটি বলতে পারে যে তুমি এই 15,000 এর 50% 7,500 পে করে দাও। কখনো ফুলটাও চায়। এখন রিসেন্টলি অনেক ইউনিভার্সিটি ফুল টিউশন ফি বলে যে তুমি পুরো টাকাটা জমা দাও, দেন তোমাকে আমরা আনকন্ডিশনাল অফার লেটার দিব। মানে ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে থাকে একটা কন্ডিশনাল লেটার দিবে, যেখানে কন্ডিশন লেখা থাকবে। তুমি তোমার ইংলিশের স্কোর, যেমন আমার কিছু স্টুডেন্ট ছিল যারা রিসেন্টলি কন্ডিশনাল লেটার পাওয়ার পরে আর আনকন্ডিশনাল পায় নাই। কেন? কারণ ওদের আইএলটিএস স্কোর ছিল কারো 5.5, কারো ছিল 6, কিন্তু ইউনিভার্সিটি চায় হচ্ছে 6.5। তখন কিন্তু ওরা আর বলেছে তোমরা আবার আইএলটিএস দাও, আবার আইএলটিএস দিয়ে তোমরা আমাকে এই স্কোরের সার্টিফিকেট আপলোড করো, দেন আমরা তোমার পরবর্তী প্রসিডিওর জানাবো। কিন্তু ওরা এখনো কমপ্লিট করে নাই, এই জন্য পেন্ডিং আছে। মানে ওই কন্ডিশনাল লেটারটাই পেন্ডিং রয়ে গেছে। কন্ডিশনাল লেটার যে ধরনের কন্ডিশন গুলো চাইবে, সেটা ফুলফিল করার পরে স্টুডেন্টরা হচ্ছে আনকন্ডিশনাল লেটার পাবে। এবং আনকন্ডিশনাল লেটার যখন পাবে, তখনই তার অ্যাডমিশন কনফার্ম হবে। এবং আফটার দ্যাট সে এইসব পেপারস নিয়ে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, এবং ভিসা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আমরা অন্য একটা সেশনে কথা বলবো। এইভাবেই হচ্ছে পুরো সিস্টেমটা কাজ করে। আমার ডিসকাশন আপাতত এই পর্যন্তই থাকছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিব, আদারওয়াইজ আমাদের স্যারের যে সেশন আছে সেখানে আমরা চলে যাব। কোনো কোয়েশ্চেন? No, sir. Okay, no question. চ্যাট বক্সে কিছু আছে? না, কোথাও নাই। ওকে, Very ফাইন। good. সো আমি বেশি সময় নিয়ে নিয়েছি, আমি সরি। No, no, it's okay. It's absolutely okay. The session was so ক্লিয়ার যে আসলে কোনো প্রশ্ন দরকারই হয় না। আমি এখন আপনাদের কাছ থেকে, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, তাদেরকে আমি বলবো আইএলটিএস রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন করলে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। বেসিক্যালি আমি আজকে প্রশ্নেরই উত্তর দিব। আপনাদের আইএলটিএস প্রিপারেশন, আইএলটিএস এর এক্সাম, আইএলটিএস এর কোর্স ফি, আইএলটিএস কোথায় দিবেন, এরকম যদি কোনো জায়গায় যে কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নগুলো আমাকে করতে পারেন। আরেকটা কথা, যেটা আমিনুল স্যার বলতেছিল, যে ফার্স্ট স্টেপ কিন্তু আপনার আইএলটিএস প্রিপারেশন। আপনি যে দেশে জানি, whether it is UK, whether it is Canada, whether it is Australia, আচ্ছা, এখানে আমি একটা স্টুডেন্ট কথা বলবো, ভিসা স্যার আপনি আমাকে যাইতে সময় হলে দিবেন। বা ইমিগ্রেশনে যাইতে হলে ফার্স্ট স্টেপটা কিন্তু আপনার কি আইএলটিএস। আমিনুল ইসলাম। হ্যাঁ, এটা বলার মানে আপনার সাথে কানেক্ট করে বলছি যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময়, ও আচ্ছা, আমি আরেকটা ইম্পর্টেন্ট কথাই বলি নাই, আপনার সাথে মিলে গেল। সেটা হচ্ছে শিওর। আমাদের দেশের যেসব ছেলেমেয়েরা আইএলটিএস ছাড়া পড়তে আসে, হ্যাঁ, এখানকার ইউনিভার্সিটি, যেটা বলছিলাম যে আইএলটিএস ছাড়াও তারা অনেক সময় অ্যাডমিশন দেয়। সেক্ষেত্রে তারা কি করে, তারা একটা চালাকি করে। ব্রিটিশদের বুদ্ধি কিন্তু সবসময় হচ্ছে 3 ধাপ আগে। ওরা ওরা যেরকম পৃথিবীকে শাসন করেছে, এখনো তারা ছোট্ট একটা দেশ কিন্তু, মানে এই দেশটা যে অনেক বড় তা না। আমি এখানে এসে তো, আগে তো আমি এগুলো নিয়ে এত বেশি স্টাডি করি না, এখন করছেন। দেশটা কিন্তু খুব বেশি বড় না, হ্যাঁ, এবং মানুষের সংখ্যা মাত্র 65 মিলিয়ন, যেখানে আমাদের বাংলাদেশের মানুষের সংখ্যা হচ্ছে অলমোস্ট 200 মিলিয়ন। মানে আমাদের মানুষের সংখ্যা, পপুলেশন সংখ্যা ওদের 3 টাইমস। ওরা 65 মিলিয়ন, এবং দেশের সাইজটাও কিন্তু খুব বেশি বড় না, ছোট্ট একটা দেশ। এবং ইউরোপের এক পাশে, ইউরোপের সেন্ট্রালেও না, যেমন ঢাকা হচ্ছে ক্যাপিটাল পুরো বাংলাদেশের সেন্টারে। বা আমি যদি ইউরোপের সেন্টারের কথা বলি, তাহলে হয়তো আমরা পাবো সুইজারল্যান্ডকে। কিন্তু এই ইউকে কিন্তু একটা সাইডে, ইউরোপের পুরো একটা সাইডে, এবং এখানে মাঝখানে একটা সি আছে, সেই সি এর অন্য পাশে হচ্ছে ফ্রান্স। তো আলটিমেটলি সে এক সাইডে থেকে পুরো পৃথিবীকে শাসন করেছে। এটা এটা এদের বুদ্ধি হলো সবসময় একটু বেশি বেশি কাজ করে। তো ওরা যেটা করে, যাদের আইএলটিএস স্কোর নাই, তারা তখন কি করে, যে তুমি আসো, এসে ফাউন্ডেশন কোর্স করো। মানে হলো কি,
তুমি আন্ডারগ্রেডের স্টুডেন্ট, ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট এখানে আন্ডারগ্রেডের জন্য আসলো, সে তাকে অ্যাডমিশন দিয়ে দিল, কিন্তু তাকে ডিরেক্টলি আন্ডারগ্রেডে না দিয়ে তাকে ফাউন্ডেশন কোর্সে নিয়ে আসে। ফাউন্ডেশন কোর্স কি, যে তোমাকে 6 মান্থস অথবা 3 মান্থস একটা বা দুইটা সেমিস্টার করতে হবে, অনেক সময় 3টা সেমিস্টার, একটা কমপ্লিট ইয়ার করতে হয়। করার পরে তুমি আন্ডারগ্রেডের জন্য যেতে পারবে। বিফোর দ্যাট তোমাকে ফাউন্ডেশন কোর্স করতে হবে, এবং এই ফাউন্ডেশন কোর্সের জন্য ইউ হ্যাভ টু পে 10,000, 15,000, 20,000 পাউন্ড। মানে কি, এক্সট্রা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করতে হবে। বাংলাদেশে থেকে যদি কেউ আইএলটিএস করতে চায়, তার কত টাকা খরচ হবে? আমি যদি মনে করি, যদি সে বেস্ট টিচারকে আলাদা করে পার্সোনাল মেন্টরিং এর জন্য নেয়, কয়েকটা কোচিং সেন্টারে সে ক্লাস করে, ব্রিটিশ কাউন্সিলে সে যায়, মানে ও সারা ঢাকা শহরকে তাও 1 যদি লাখ সে টাকা খরচ হবে। একদম চষে বেড়ায়, তাও তো আমার মনে হয় যে কয়েক লাখ টাকার বেশি খরচ হবে না। কিন্তু সেইখানে 10 to 15 লাখ টাকা ইয়ারলি টিউশন ফি, থাকা খাওয়ার খরচ এখানে ভেরি হাই। লিভিং এক্সপেন্স, যেটা কোনো একটা আপু কোয়েশ্চেন করেছিলেন, ইয়েস, দ্য এক্সপেন্স ইজ ভেরি হাই। মানে আপনাকে মান্থলি মিনিমাম, আপনি যদি একদম যে আমি খরচ করবোই না, তাও আপনাকে 500 পাউন্ড খরচ করতে হবে। তো 500 ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট 60,000 বাংলাদেশি টাকা। তো এত বিশাল একটা অঙ্কের টাকা দিয়ে আপনি কেন এখানে ফাউন্ডেশন কোর্স করতে আসবেন? আপনি কেন আইএলটিএস Exactly. স্কোরটা নিয়ে আসবেন না? এইটা হলো একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যাদের আইএলটিএস স্কোর থাকে না। আসলে আইএলটিএস স্কোরটা কি? আইএলটিএস স্কোর হচ্ছে যে আমি ইংলিশে কম্পিটেন্ট কিনা। তো যখন সে কম্পিটেন্ট হয় না, এখানে এসে কিন্তু তাকে খুব ঝামেলায় পড়তে হয়। সে লেকচার বুঝে না, অথবা সে লেকচার লিসেনিং কোয়ালিটির কারণে সে টিচারদের লেকচার ধরতে পারে না। সে যখন অ্যাসাইনমেন্ট করতে যায়, তার রাইটিং কোয়ালিটি খারাপ হয়, কারণ আমরা তো জানি যে আইএলটিএস একটা পার্ট হচ্ছে রাইটিং। সে রাইটিং এ যদি খারাপ হয়, তার অ্যাসাইনমেন্টের মার্কস খুব কম আসবে, সে ফার্স্ট ক্লাস পাবে না, সেকেন্ড ক্লাস পাবে না, হয়তো কোনো রকম পাস করে যাবে। ওই কোনো রকম পাস করে এখানে আবার ভালো চাকরি পাওয়া যায় না। আলটিমেটলি সে যদি আইএলটিএস না করে, টুডে অর টুমরো she or he has to be in trouble. এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি সরি, আমি আপনার টাইম নিয়ে নিয়েছি। না না, ঠিকই আছে। আমি এই সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। নিউফাউন্ডল্যান্ড থেকে মেমোরিয়াল ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আমাকে বেশ কয়েকদিন আগে 15-20 দিন আগে ফেসবুকে দেখে টেক্সট করেছে, স্যার আপনার কোন স্টুডেন্ট যেন বলে দিয়েন যে কেউ যেন আইএলটিএস ছাড়া না আসে কানাডা। ঠিক আছে? সো আমরা যে দেশের কথা বলি না কেন, অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আইএলটিএস ইজ আ মাস্ট। সো আইএলটিএস এর জন্য যদি কারো প্রিপারেশনের জন্য কারো ইনফরমেশন জানা থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন। কারো কোনো প্রশ্ন? সাহেরা, আসিফ, সারফরাজ, সাইমা, উমেহানি, সাদিয়া, Sir, শায়লা, I have actually মারিয়া, 3 questions. তামান্না, পায়েল। Hello, sir. ওকে, শিওর। Sir, actually I have 3 questions. So first of all, Okay. আমার আসলে আমি জানতে চাচ্ছি যে আমি আসলে বছরে কোন সময়গুলোতে আইএলটিএস এক্সামটা দিতে পারবো। লাইক স্যাট এক্সাম হয় একটা সেভারাল পিরিয়ডস, মানে সবসময় প্রতি মাসে হয় না এরকম। আর সেকেন্ডলি, from the very beginning my target is band score 9. So if I want to achieve that, how many months do I have to prepare myself perfectly? And the last question is, for example, if I take Munzarin Shahid, she got a band score of 8.5. That's very outstanding. So আমি যদি এই ধরনের কোনো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারি, তো সেক্ষেত্রে আমার ফ্যাসিলিটিসটা ইউকে থেকে কিরকম হবে? লাস্ট কোশ্চেনটা আমি বলবো আমিনুল ভাই আনসার দিলে বেটার হয়। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, ডেফিনেটলি আইএলটিএস এর স্কোর যখন এরকম থাকবে 8.5 or 8+, ইট ইজ আউটস্ট্যান্ডিং স্কোর। এবং এখানে মাথায় রাখতে হবে যে এই স্কোরটা আসলে কার জন্য বেশি ইম্পর্টেন্ট। এই স্কোরটা দুইটা পার্টে খুব বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1, কেউ যদি লিঙ্গুইস্টিক নিয়ে কাজ করে, মুনজেরিনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইংলিশ, she has done her graduation and post graduation, I mean bachelor and masters from University of Dhaka on English, right? Yes, sir. ইংলিশের উপরে সে পড়েছে। I am from engineering background. So Yes, আমার sir, জন্য, me too. হ্যাঁ, আমার জন্য কিন্তু এত বেশি স্কোর দরকার নাই। আমার জন্য 7.5 ইজ এনাফ। 7 হলে ওয়ার্ল্ডের যে কোনো টপ ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমি অলরেডি করেছি। ক্যামব্রিজ, অক্সফোর্ড, আপনি ওইদিকে হার্ভার্ড কিংবা এমআইটি, আপনি সব জায়গায় করতে পারবেন। কানাডাতে ইউভিসি, টরন্টো, ওয়াটারলু, এভরিওয়্যার। সো ইট ডিপেন্ডস অন দ্য ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর ওর জন্য ওটা ভালো ছিল বিকজ শি ইজ ফ্রম দ্য ইংলিশ ব্যাকগ্রাউন্ড।
এই কারণে আমি বলবো যে 7 ইজ ইউর মোস্টলি টার্গেটেড স্কোর। এর বেশি হলে নো প্রবলেম, ইটস অ্যাডভান্টেজ, বাট ওটা ওটা মানে ডিপেন্ডস অন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটার উপর। যেমন স্যার হচ্ছে সেলটার ইনস্ট্রাক্টর, এবং সেলটা, টেসেল বা লিঙ্গুইস্টিক বা ইংলিশ লিটারেচার এগুলা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য 8, 8.5, 9 ওকে ফাইন। যত বেশি স্কোর তার প্রোফাইল তত বেশি ভারী, বাট আমার জন্য কিন্তু সেটা না। আমার জন্য 7, 7.5 হচ্ছে ওকে, এনাফ এনাফ। Okay, Maria, I hope you have got the answer of the last question. So Yes, first yes. questionটা ছিল যে আইএলটিএস পরীক্ষা কখন হয়? 12 মাসে প্রতি সপ্তাহে পরীক্ষা হয়। Don't worry. প্রতি উইকে পরীক্ষা হয় ভাই, ঠিক আছে মারিয়া? All right. Yes, sir. Got it. প্রতি উইকে পরীক্ষা হয়। আচ্ছা। 21 তারিখে পরীক্ষা হচ্ছে, কালকে 21 তারিখে পরীক্ষা হচ্ছে, মাঝে মাঝে উইকে 2-3টা হয়, যেমন এইবার 21 তারিখে পরীক্ষা হলো, মানে গতকালকে পরীক্ষা হয়েছে, আগামীকালকে আরেকটা পরীক্ষা আছে, ঠিক আছে? সো পরীক্ষা অল দ্য ইয়ার রাউন্ড হতেই থাকে, নো ওয়েজ। পরীক্ষা দুই ভাবে হয়ে থাকে, পেপার বেসড হয়ে থাকে, কম্পিউটার ডেলিভার্ড হয়ে থাকে, যে কোনো ভাবে তুমি দিতে পারবে, একই ভ্যালুয়েশন, সবকিছুই এক। কম্পিউটার ডেলিভারটাই 7 দিনের মধ্যে দিয়ে, রেজাল্টটা 7 দিনের মধ্যে দিয়ে দেয়, আর পেপার বেসডটা 13 দিনের মধ্যে দেয়, ঠিক আছে? আর তোর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আমি 9 পেতে চাই, আমার কতদিন লাগবে? এইটা ডিপেন্ড করে তোমার এই মুহূর্তে তোমার কন্ডিশন কি তার উপর, যে তোমার এই মুহূর্তে তুমি 9 পেতে হলে বা তোমার কি ধরনের প্রিপারেশন লাগবে তোমার এই মুহূর্তের কম্পিটেন্সির উপর নির্ভর করতেছে। এই মুহূর্তে তোমার একটা আইএলটিএস মক টেস্ট দেওয়া উচিত, দিয়ে দেখা উচিত যে তুমি কোথায় আছো, তারপরে হলো আসলে বলা যায়। আমি কি অডিবল? Yes, sir. ওকে, তারপরে হলো আমরা বলতে পারবো যে তোমার কতদিন সময় লাগতে পারে, তোমার চেষ্টার উপর, এর উপর আবার বিষয় আছে, তোমার চেষ্টার উপর, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, আমাদের কাছে অনেকের কাছে মনে হয় যে 8.5 খুব বিশাল একটা স্কোর। ইটস নট। 8.5 আসলে এত বিশাল কোনো স্কোর না, ঠিক আছে? রিডিং এ এবং লিসনিং এ 9 পাওয়ার, 8.5 পাওয়ার ইজ ভেরি ইজি, বিলিভ মি, ইটস ভেরি ইজি। লিসনিং এ এবং রিডিং এ আমাদের জন্য খুবই ইজি। তোমার যতটুকু উচ্চারণ আমি শুনলাম, যতটুকু কথা ইংলিশে বললো, তুমি যদি ইউ নো দ্য কারেক্ট, ইউ হ্যাভ দ্য কারেক্ট গাইডেন্স, ইউ উইল গেট 8.5 ইন স্পিকিং। এটাও সম্ভব। ডিফিকাল্ট আমাদের রাইটিং এ, আমাদের না, সারা ওয়ার্ল্ডের অ্যাভারেজ হলো 5.5, বিলিভ মি, রাইটিং এ, ঠিক আছে? রাইটিং এর জন্য সময় লাগে, তো আমি বলবো রাইটিং এ যদি একটা প্রপার গাইড পাওয়া যায়, যেমন আমাদের রাইজাস নেক্সট যিনি রাইটিং শেখাচ্ছেন, তার স্কোর 8.5 রাইটিং এ, ঠিক আছে? তো All right, বাংলাদেশের sir. সে তো একদম বাংলাদেশে কিন্তু আমাদের মতো একদম বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো যদি একটা রাইট গাইডলাইন পাওয়া যায়, সো 8, 7.5 দিয়েও তুমি 8.5 পেতে পারতেছো। টোটাল ইন টোটাল তুমি ব্যান্ড স্কোর 8.5 পেতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো কারেন্টলি তোমার Okay, যদি sir. উচিত, তুমি যদি আসলে একটা ভালো স্কোর পাইতে চাও, 8.5, 9 পাইতে চাও, তাহলে তোমার এই মুহূর্তে একটা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা উচিত যে আমার আসলে কোথায় ল্যাকিংস আছে। তো আমরা যেটা বলি যে ডায়াগনস্টিক টেস্ট আর কি, যে এখন হলো একজন ডাক্তারের কাছে গিয়ে ডায়াগনোস্ট করে দেখা যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে, ঠিক আছে? তারপরে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ক্যারিয়ার ডক্টর, অ্যাজ এ ডক্টর অফ ইংলিশ, মানে ইংলিশের ডাক্তার, আমি কি করতে পারি, তোমাকে সাজেশন দিতে পারি, এখন এটা করা উচিত, এটা করা উচিত, ঠিক আছে মারিয়া? Yes, sir. Thank you so much. ওকে, আর কারো কোনো প্রশ্ন? যত বেশি তোমরা প্রশ্ন করবে তত বেশি তোমরা শিখতে পারবে, ঠিক আছে? ফুরকান, কোনো প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন ছিল শিওর। যে স্টাডি গ্যাপ গুলা কয় বছর পর্যন্ত গ্রহণ করে ওরা ইউকে তে? আমিনুল ইসলাম ভাই মানে এটা বেটার আনসার দিতে পারবে। স্টাডি গ্যাপ কিসের জন্য, মাস্টার্স নাকি আন্ডারগ্রেড? আন্ডার গ্রাজুয়েট। ভাইয়া কি সিলেট থেকে বলছিলেন? জি। সিলেটের অ্যাকসেন্ট পেলাম। ওকে, হ্যাঁ, আন্ডারগ্রেডের জন্য ওরা এমনও রেকর্ড আছে যে 5 বছর, মানে আই মিন 5 ইয়ার্স 7 ইয়ার্স পর্যন্ত অ্যাকসেপ্ট করে, বাট ইউ হ্যাভ টু এস্টাবলিশ এই গ্যাপটা কিসে আপনি স্প্যান করেছেন। যেমন কেউ এই গ্যাপটাকে হয়তো সে বিজনেস এস্টাবলিশ করেছে, কেউ হয়তো জব করেছে,
কিন্তু কোনো ফেক ডকুমেন্ট দিয়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে ধরা খেয়ে যাওয়ার চান্স আছে। তো যেটা বাংলাদেশে হয়, এই ব্যাপারে আমি বলে দিচ্ছি। বাংলাদেশে কিন্তু একটা কমন ট্রেন্ড আছে এবং আমি ২ টা স্টোরি বলবো এই নিয়ে। একটা স্টোরি হচ্ছে, as I know few years back, 3-4 years back, কানাডাতে আমাদের দেশ থেকে কানাডাতে অনেক ছেলেমেয়ে একসাথে এপ্লাই করে এবং সবার IELTS এর সার্টিফিকেট জাল ছিল। ক্যান ইউ ইমাজিন কত ডেঞ্জারাস একটা ইফেক্ট? যে IELTS তারা নকল সার্টিফিকেট কোত্থেকে বানিয়েছে, বানিয়ে তারা এম্বাসিতে সাপ্লাই করেছে। এবং এটা তো খুবই সিম্পল ইস্যু যে IELTS আপনি দেখবেন যখন IELTS আপনি ফেস করবেন, আপনাকে একটা কোড নাম্বার দিবে। সেটা দিয়ে যে কেউ জাজ করতে পারবে এবং ইউনিভার্সিটি গুলোর সাথে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টলি লিংক করা থাকে। সে ওই নাম্বারটা দিয়েই সে জেনে নিতে পারে এটা কি জেনুইন স্কোর নাকি ফেক। ওই টোটাল ব্যাচটাকে তো তখন থেকেই তারা একদম রেড মার্ক করে আজীবনের জন্য ব্যান করে দিয়েছে। মানে ও আর কখনোই কানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছে। যখন আপনি কানাডা, ইউএস কিংবা ইউকে তে অ্যাপ্লাই করবেন, আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেয়। আপনি নাম চেঞ্জ করতে পারবেন, আপনি প্লাস্টিক সার্জারি করে চেহারা চেঞ্জ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট তো চেঞ্জ করতে পারবেন না। এবং তারা অনেক সময় আই স্ক্যানও করে নেয়। হোয়াটএভার। তো ওর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে ওদেরকে আজীবনের জন্য ব্যান করেন এবং বাংলাদেশের জন্য যেটা ক্ষতি হয়েছে যে এখন প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য তারা আলাদা করে এই যে জাজ করে, কারণ সময় বেশি লাগছে। দেখবেন ইন্ডিয়া থেকে একটা স্টুডেন্ট হয়তো 7 ডেজ ভিসা পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা সেখানে 15 ডেজ 1 মান্থ লেগে যায় বিকজ জাজ করে না। তো আপনার জন্য যেটা বলছিলাম যে আপনি যখন অ্যাপ্লাই করবেন স্টাডি গ্যাপটাকে যদি এস্টাবলিশ করতে পারেন যে আমি এমনি এমনি বসেছিলাম, এটা কোনো অ্যান্সার না। একটা মানুষ এমনি এমনি বসে থাকতে পারে না। আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আমি এই সময়টার মধ্যে আমি কৃষি কাজ করেছি ফর এক্সাম্পল, আমি বিজনেস করেছি, এমন অ্যাচিভমেন্ট হচ্ছে এই, আমার ফ্যামিলির প্রয়োজন ছিল, আমি ফ্যামিলির প্রয়োজনে জব করেছি, আমার জব প্রোফাইল হচ্ছে এই, সেটাকে এস্টাবলিশ করতে হবে এবং এটাও বলতে হবে যে এত বছর পরে আপনি আবার পড়াশোনায় ব্যাক করতে চাচ্ছেন, ওয়াই, what is the logic behind your coming back to the study. এটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, ইটস নট এ প্রবলেম। স্যার Thank আমার you so একটা much. কোয়েশ্চেন ছিল একই টাইপের। ওকে, কন্টিনিউ। শিওর ফাইভ। কোয়েশ্চেনটা হচ্ছে স্যার সিজিপিএ যদি ল থাকে তাহলে কি কোনো সুযোগ আছে? খুবই পুর সিজিপিএ দিয়ে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব। ওকে ফাইন, আমি বলে দিচ্ছি, মানে আমি কিন্তু আপনার প্রেস্টিজ পাংচার করছি না। আমি চাইলে জিজ্ঞেস করতে পারি, ফায়েদ আপনার সিজিপিএ কত বলে দেন পাবলিকলি। না না, ডোন্ট সে আই ডোন্ট নিড টু নো। What I can mention from Bangladesh, if it is a good university, then you can achieve your admission in UK if your CGPA is around 2.5, minimum 2.5, possible. হ্যাঁ, একটু নিচে যদি 49% যদি থাকে 2.47, Okay, তাহলে এক্ষেত্রে কি কোনো then nothing to be worried. আপনাকে হয়তো আপনার এখানে ইউকে তে ইউনিভার্সিটির সংখ্যা যথেষ্ট বেশি, তখন আপনাকে একটু লোয়ার টায়ার ইউনিভার্সিটি, মানে আমরা যদি এখানে টপ 20 ইউনিভার্সিটি, টপ 100 ইউনিভার্সিটি বলি, তারপরে টপ 200, আপনাকে হয়তো একটু নিচের দিকে যেতে হবে। আপনাকে হয়তো 150 200 এই সিরিয়ালের যে ইউনিভার্সিটি গুলোতে আছে সেখানে আপনি আসতে পারবেন, আই হোপ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হয়তো আপনাকে ডিরেক্টলি মাস্টার্স নাও দিতে পারে, ওই যে ফাউন্ডেশনের কথা বললাম, তখন হয়তো আপনাকে একটা 1 সেমিস্টার ফাউন্ডেশন দিয়ে দিতে পারে, 2 সেমিস্টার ফাউন্ডেশন দিতে পারে। বাট আপনার একেবারে নিরাশ হওয়ার কিচ্ছু নেই, আপনি পারবেন, এটা প্রথমত সত্য। দ্বিতীয়ত হচ্ছে যেটা 2টা কন্ডিশন বললাম, নাম্বার 1 হচ্ছে মেবি আপনাকে ফাউন্ডেশন দিতে পারে, নাম্বার 2 হলো আপনার একটু র্যাঙ্কিং এর নিচের ইউনিভার্সিটি গুলোতে আসতে হবে, আর নাম্বার 3 আপনি যেটা করবেন আইএলটিএস এ একটা ভালো স্কোর নেন, তখন আপনি আপনার এসওপি তে লিখতে পারবেন, ডিউরিং মাই ব্যাচেলর I was in confusion, I was in this problem, but later on I have come back and this is my IELTS score. আপনি যদি 7 স্কোর নেন ফর এক্সাম্পল, তখন আপনি মানে আপনার রেজাল্টের সাথে 7 স্কোর কিন্তু অনেক হাই, তখন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে আগে যা ছিল সব শেষ, আমি এখন রিচার্জ হয়ে আসছি। সো বেটার ড্রাইভ ফর দ্য আইএলটিএস স্কোর এন্ড স্টার্ট অ্যাপ্লিকেশন। আর আমাদের যদি কোনো হেল্প লাগে আপনি থ্যাংক ইউ স্যার ফর মোটিভেশন। চেষ্টা করব আমরা হেল্প করতে। আমিও স্যার সিলেট থেকে বলছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি, আমি অ্যাকসেন্ট শুনে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। Okay. So, is there any question left? আর কারো কোনো প্রশ্ন?
নাই কোয়েশ্চেন না থাকলে আমরা সেশনটা এখনই শেষ করব, কারণ আমরা বলেছিলাম 9টার সময় শুরু করবো এবং অলরেডি 10টা বেজে গেছে। আমি পার্সোনালি থ্যাংক ইউ দিতে চাই, অক্সফোর্ড থেকে জয়েন করেছে আমাদের সাথে আমিনুল ইসলাম। এখন তো সকালবেলা না? আমার এখানে বিকেল 4টা। ও বিকাল 4টা, আমাদের এখানে রাত 10টা। সো বিকালবেলা এখন ঘুরতে যাওয়ার টাইম। সো থ্যাংক ইউ আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য, তাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমি নতুন অনেক কিছু জানতে পেরেছি আজকে সেশন থেকে অ্যাবাউট দ্য অ্যাডমিশন ইন ইউকে। সো থ্যাংক ইউ আমিনুল ইসলাম ভাই। আমি আশা করব আমাদের সাথে আরো থাকবেন এবং আমাদের রাজনেক্স এর যেসব পার্টিসিপেন্টস আছে, স্টুডেন্ট আছে এবং যারা শোভানুধ্বনি আছে, তাদের বিভিন্ন যে অ্যাডমিশন রিলেটেড কোনো হেল্প লাগলে তারা অবশ্যই আপনার সাথে যেন যোগাযোগ করবে। আচ্ছা, আর স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন। সেটা হচ্ছে যেহেতু আপনার সেশনগুলো রেগুলার হয়, যদি মনে করেন আপনার স্টুডেন্টের ডিমান্ড করে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন, ফর এক্সাম্পল যেমন আমি আজকে আরেকটা টার্গেট ছিল সেটা ফুলফিল করতে পারিনি, ওয়েবসাইট দেখানোর একটা ডেমো দেখানোর চেষ্টা প্ল্যান ছিল, বাট আই ডোন্ট হ্যাভ টাইম। সো আপনি চাইলে আপনি সেশনগুলোতে আপনি আমাকে একটু আগে নোটিফাই করে 5 মিনিটস 10 মিনিটসের ছোট ছোট সেশন রাখতে পারেন, যে আপনার সেশনের পরে বা আগে বা মাঝখানে কোনো একটা স্পেসিফিক টার্গেটে, ফর এক্সাম্পল কিভাবে অ্যাপ্লাই করবে আমি একদম ডেমো দেখিয়ে দিলাম একটা সেশনে, অথবা কিভাবে সে ওয়েবসাইট সার্চ করবে সেটা আমরা করতে পারি ছোট ছোট সেশন। ওকে, থ্যাংক ইউ আমিনুল ইসলাম ভাই। সো আমি এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ অল দ্য বেস্ট, বাই। Thank you, sir.